আমরা কখনো জানি না যে কালকে কি হবে। আমরা আজকের দিনটার ওপর বাঁচি, কালকে সবকিছু বদলে যেতে পারে। আমি আলাদা করে যে কিছু কখনো চেয়েছি তা নয়, যতটুকু পেয়েছি আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট। আকর্ষণও ছিল না একটা বাচ্চাকে সেটা আরেকটা দিন তার নতুন পুতুল নিয়ে খেলার, এরকমভাবেই খুব মিষ্টি করে রথ সাজিয়ে সেটা নিয়ে পাড়ায় বেরোতাম। এটা আমার জন্য খুব স্পেশাল একটা মেমোরি আর কি। আজকের যে শেষ বেলা শুভ মহরত, আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি সুরাঙ্গনাকে। জিজ্ঞেস করব কেমন আছো বলো। ঠিকঠাক আছি, যতটুকু ভালো থাকা যায় এই পরিস্থিতিতে। আর আজকে কাজের দিন, যেহেতু আজকে কাজের শুরুয়াত বলা যেতে পারে মুহূর্ত দিয়ে, কাজেই আজকের দিনটা বেশ ভালোই আছি। নতুন কাজ শুরু হলে কার খারাপ লাগে। জগন্নাথ দেবের কাছ থেকে কি চাইবে? আমি মানে এটা আমার পার্সোনালি আমি খুব বিশ্বাসী নই আর কি, কিন্তু যারা বিশ্বাস করে তাদেরকে যথেষ্ট সম্মান দিয়েই জানাচ্ছি। আমি আলাদা করে যে কিছু কখনো চেয়েছি তা নয়, যতটুকু পেয়েছি আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট। দর্শকের জন্য যদি কিছু চাইতে হয় তাদের উদ্দেশ্যে কি চাইবে তুমি? সেটা তাদের উদ্দেশ্যে চাওয়া না, সেটা আমাদেরও দায়িত্ব। তাদের উদ্দেশ্যে আরও ভালো ভালো কাজ তৈরি করা, তাদেরকে দেখানো। আর এটা সকল দর্শকের উদ্দেশ্যেই আমি চাইছি, কারণ ইন্টারনেট আসার পর আমাদের ফোকাসটা এতটাই কমে গেছে, তাদের উদ্দেশ্যে চাইছি সকলে যেন প্রপারলি কনসেন্ট্রেট করতে পারে, এইটুকুই। চরিত্রটা কি রকম? আমার এই কাজটা খুবই ইন্টারেস্টিং লেগেছিল, প্রথমত সিনপসিসটা পড়েই, যেহেতু এটি একটি মেয়ের স্ট্রাগলের ওপর গল্পটি ভিত্তি করা। মেয়েটি এবং তার একমাত্র যে সম্বল সেই মাস্টার মশাই, সেই চরিত্রের তাদেরও স্ট্রাগলের ওপর ভিত্তি করা। কারণ আমরা কখনো জানি না যে কালকে কি হবে। আমরা আজকের দিনটার ওপর বাঁচি, কালকে সব কিছু বদলে যেতে পারে। কাজেই মেয়েটার জীবনেও এরকম অনেকগুলো প্রতিকূলতা আসে, অনেকগুলো ট্র্যাজেডি আছে, যেটাকে পার করেও ও জীবনটাকে বাঁচবার চেষ্টা করে। সেটা আমার খুব ইন্সপায়ারিং লেগেছে, সেই কারণে আমি এই কাজটা করতে খুবই উৎসুক। তুমি সাধারণতভাবে কি ধরনের চরিত্র বেছে নিতে পছন্দ করো? অত লাক্সারি নেই আমাদের, অত চরিত্র আসে না যে বেছে নিতে হয়, কিন্তু আমার মনে হয় একটা গল্প ভালো লাগার উপরেও নির্ভর করে। অনেক সময় সেটাও হয় না। আমরা অনেক কাজ যে খুব গল্প মারাত্মক ভালো লেগেছে বলেও সিলেক্ট করি তা নয়, কারণ এটা তো আমাদের প্রফেশন। কাজে প্রফেশনে চারটে যেমন খুব পছন্দ হচ্ছে এরকম কাজও করতে হয়, আবার খুব একটা পছন্দ হচ্ছে না সেরকম কাজও করতে হয়। কাজে আমার মনে হয় এটা ওরকম লাক্সারির জায়গাতেও আমাদের নেই যে প্রচুর 10,000টা রোল আসছে আমরা একটা সিলেক্ট করে নিচ্ছি, তা নয়। কিন্তু আই হ্যাভ বিন গ্রেটফুল। আমার কাছে এখনো অবধি যা যা চরিত্র এসছে সেগুলোতে আমি নিজেকে নিজের মতো করে এক্সপ্লোর করবার চেষ্টা করতে পেরেছি। প্রতিটা মানুষের তো একটা ড্রিম ক্যারেক্টার থাকে। আমার ড্রিম ক্যারেক্টার খুব মুশকিল বলা। আমি যেহেতু ব্রডওয়ে সাংঘাতিক পছন্দ করি, কাজে কোনো মিউজিক্যালের প্রতি আমার একটা টান আছে। সেই ক্ষেত্রে বলতে পারি লা লা ল্যান্ড বলে একটি ছবি আছে, সেখানে এমা স্টোনের ক্যারেক্টারটা আমার ড্রিম ক্যারেক্টার। ছোটবেলায় তো রথটা কিভাবে কাটাতে যদি বলো? আমাদের একদম মধ্যবিত্ত বাঙালি বাড়িতে ঠিক যেভাবে রথ কাটানো হয়, একটা ছোট রথ কিনে আমার ছোট দাদু আসতেন, সেই রথটাকে সাজিয়ে আমি, ছোট দাদু, আমার মামা সবাই বেরোতাম। একটা ছোট সেলিব্রেশন হতো। আমার মনে হয় জাঁকজমকটা ছিল না এবং সেটার প্রতি কোনো আকর্ষণও ছিল না। একটা বাচ্চাকে সেটা আরেকটা দিন তার নতুন পুতুল নিয়ে খেলার, এরকমভাবেই খুব মিষ্টি করে রথ সাজিয়ে সেটা নিয়ে পাড়ায় বেরোতাম। এটা আমার জন্য খুব স্পেশাল একটা মেমোরি আর কি। তুমি কি বায়না করতে মেলায় গিয়ে? না, আমার কোনো রকমের বায়না, কোনো রকমের ডিমান্ড ছিল না। আমি খুব সহজ একটা বাচ্চা ছিলাম আর কি। খুব জীবনে যে কিছু চাই সেরকমও নয়, কিন্তু হ্যাঁ, আমাকে সবসময় আমি না চাইতেই অনেক কিছু আমার মা বাবা দিয়ে এসছে, যতটা তাদের সাধ্য। মেলায় এমনি যেতে ভালোবাসতাম বেলুন ফাটানোর জন্য এবং ওই রাইডগুলো চড়বার জন্য। তাছাড়া আমার কোনো রকমের বায়না ছিল না। সেটাও আর কি না করতে দিলেও আমি একটা টু শব্দ করবো না, সেরকম ছিল। রথ বললেই তোমার কোন খাবারটার কথা সবার আগে মনে পড়ে? পাঁপড় ভাজা। তখন পাড়ায় বিভিন্ন জায়গায় কয়েকজন চেনা লোকজনই বসতো, তারা পাঁপড় ভাজতো এবং রথের দিন জানতাম সন্ধেবেলা বেরিয়ে আমার মামা আমাকে একটা পাঁপড় কিনে দেবে, সেটা খেতে খেতে বাড়ি ফিরবো। আজকেও কি তবে এইসব কাণ্ড করা হবে? আজকে আমি আই এম লুকিং ফরওয়ার্ড টু আজকে মুহূর্ত। আজকে আমার মেন
উদ্দেশ্যই হচ্ছে আজকে মুহূর্তটা যেন ভালো করে হয় এবং কাজটা যেন ভালো করে শুরু হয়। কাজে আমি পুরো কাজের দিকে ফোকাস দিয়ে এখন এগিয়ে যাচ্ছি আর কি। আমি আসার পর আমার মনে পড়লো আজকে তো রথযাত্রা। আমার এখন বড় হওয়ার পর যেটা হয়তো আর রথ সাজিয়ে বেরোই না, কাজেই সেগুলো মাথায় থাকে না, এখন শুধুই মাথায় কাজ ঘোরে। কাজেই আজকে কাজটা যেন সফলভাবে হয়, পরবর্তীকালে আমরা যখন শ্যুট করব শুটিংটাও যেন ভালো করে হয়, এইটুকুই চাইছি। আচ্ছা, যদি রাস্তায় গাড়ি করে যেতে যেতে দেখো যে একটা মেলা বসেছে, সেখানে নেমে গিয়ে যেতে ইচ্ছে করে না, নেমে গিয়ে সেখানে মজা করতে? এখন একটাই জিনিস আছে, মেলা দেখলে আমরা এই ভিডিওটা শ্যুট করেছিলাম, হুলিগানিজমের গান, আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা। কাজে আমার মনে হয় সেইটাই আমাদের কানে বাজবে এবং সেটাই আমরা গুনগুন করবো। তো আজকে যে শুভ মহরত, আজকে সারাদিনটা তো মহরতের মধ্যে দিয়েই কাটবে, তার আগের দিন রাত্রিবেলা তোমার কোনো টেনশন বা এমন কিছু কাজ করে না? না না, আজকের দিনটা আমার টেনশনের নয়। আজকের দিনটা গতকাল রাতেও আমার জন্য উত্তেজনা, টেনশন, সেটা প্রডিউসারের হতে পারে, ডিরেক্টরের হতে পারে। আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য ওয়ার্ক। কাজেই আমি কাজটা শুরু করবার অপেক্ষায় আছি। মহরতের আগে কি এই সাজসজ্জাগুলোর আগে থেকে প্ল্যানিং করে নেওয়া হয়? অত না, আজকে এটাই একমাত্র দেখলাম কাছে ছিল, ইস্ত্রি করা ছিল, তাই পড়েছি, অত ভাবি। তোমার কাছের মানুষরা এই সিনেমাটার কথা শুনে কি বলছে? আমার কাছের মানুষরা, তারা যে কোনো সময় আমি কোনো কাজ করলে এবং খুশি হয়ে কাজ করলে তারা খুশি হয়, ঠিক সেরকমভাবে এটাতেও খুবই খুশি হয়েছে তারা। এবং তারা সবসময় চায় আমি যেন নিজের বেস্টটা দিই, সেটা যে কাজই করি না কেন, সেইটাই আশা করছি। যদি তোমার কাছে কোনোদিন মেগার অফার আছে, তুমি কি করবে? সেটা গল্পটার ওপর নির্ভর করছে এবং আমি কতটা সময় দিয়ে উঠতে পারছি সেটার ওপর নির্ভর করছে। কারণ আমি বিশ্বাস করি যে কাজটাই করি না কেন সেটা 100% কমিটমেন্ট থেকে করা প্রয়োজন। সেখানে যদি আমার মনে হয় যে না, আমার আরও 4টি কাজ সেখানে হতে পারে, হয়তো আমার বাড়ির কাজও হতে পারে, কারণ কিছু ফ্যামিলিয়াল রেসপন্সিবিলিটি থাকে, সেই ক্ষেত্রে আমার যদি মনে হয় যে আমার আজকে পরিবারের কারোর শরীর খারাপ, আমি সেখানে বেশি সময় দিতে চাইছি, কিংবা আমার হয়তো একটা জিনিস নিয়ে পড়াশোনাতে বেশি সময় দিতে ইচ্ছা করছে, কিংবা থিয়েটারে আরও বেশি সময় দিতে ইচ্ছা করছে, সেই ক্ষেত্রে আমি ওই হাফ কমিটমেন্টে করতে চাই না। আমি যখন করতে চাই আমি নিজের 100%টা দিয়ে সেই কাজটা করতে চাই। বাংলার দর্শক তো হলমুখী হচ্ছে, দেখাই যাচ্ছে প্রতিটা হলে ভিড়, কেমন লাগছে এগুলো দেখে? খুবই ভালো লাগছে, খুব স্বাভাবিকভাবেই, কারণ হলে দর্শক যাচ্ছে কিনা সেটার উপর তো অনেকটা আমাদের ভবিষ্যৎটাও নির্ভর করে আছে। কাজেই আস্তে আস্তে যে হলে যাচ্ছে সেটা একটা আশার দিক। আমরা আশা করছি পরবর্তীকালে আরও কাজ তৈরি করা যাবে, আরও কাজ ডিস্ট্রিবিউট করা যাবে, সেখান থেকে দর্শক আরও হলমুখী হবে। যদিও মানে আলাদা করে কোনো আশা জাগে না, কারণ এত ধরনের সমস্যা এসে গেছে এখন, এবং মানে কন্টেন্ট তুমি যদি বলো, ইটস অ্যাভেলেবল এভরিওয়্যার। কাজেই সেই ক্ষেত্রে সিনেমার ভবিষ্যৎটা কী হবে এটা পরের বিষয়। এই মুহূর্তে দাঁড়িয়ে দর্শক যদি হলে আসে তাহলে স্বাভাবিক একটা তো আশার আলো দেখা। তোমার কি মনে হয় পারিবারিক গল্প নাকি কমার্শিয়াল গল্প, কোনটা দর্শকরা বেশি কাছের করে নিচ্ছে? দেখো, সেটা একদমই স্ট্যাটিস্টিক্স, সেইটার মধ্যে আমি শিল্পী হিসেবে ঢুকছি না, শিল্পী না, আর্ট প্র্যাকটিশনার বলতে পারি। আমার কাছে মূল বিষয়টা হচ্ছে যে একটা কাজ ভালো করে তৈরি হচ্ছে কিনা, সবাই নিজের 100% দিতে পারছে কিনা, এবং সেটা যে ধরনেরই গল্প হোক না কেন, প্রত্যেকটার তো এক্সিকিউশন স্টাইলটা আলাদা, প্রত্যেকটার এক্সিকিউশনের মাপকাঠিটাও আলাদা। কাজেই সব কাজ নিজেদের মতো করে, মানে একটা যদি তুমি ধরো আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ফিল্মও হয়, সেটাও যেন ওটার মতো করেই বেস্টটা হয়। কাজে সেইটা অ্যাজ অ্যান আর্ট প্র্যাকটিশনার আমার ভিউ, আমি কখনো অডিয়েন্সের পিওভি থেকে বুঝতে পারবো না, কারণ যেহেতু আমি কাজটা পেছন থেকে করি। তোমার যদি কোনো কমার্শিয়াল সিনেমার অফার আসে যেখানে নাচ গান ভর্তি থাকবে, তুমি কি সেটা করবে? কেন না, পুরোটাই ডিপেন্ড করে গল্পর ওপর, এবং প্রত্যেকটা কাজেরই আলাদা একটা দক্ষতা আছে। সেই দক্ষতা আমার যদি মনে হয় আমার আছে, তাহলে আমি নিশ্চয়ই চেষ্টা করব। আমি তো একজন অভিনেতা হিসেবে আমার ইচ্ছা হচ্ছে অভিনয় করা। সেটা কোথায় করছি, সে করছি, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে করতে পারছি কাজটা। যে আলাদা করে আমাদের এখানে আর এতটাও বিভেদ নেই, টু বি ভেরি অনেস্ট, এখন যে এটা কমার্শিয়াল ফিল্ম, এটা আর্ট ফিল্ম, কারণ ট্রুলি আর্ট ফিল্ম যেটা বলো সেটা তো খুব একটা হয় না, সেটা একটা আলাদা গল্প। কিন্তু তাছাড়া তো ওরকম কোনো বিভেদের ব্যাপার নেই, না বাবা আমি এটা করব ওটা করব না। টু বি ভেরি অনেস্ট, যেটা প্রথমেই বললাম, আমাদের অতটা লাক্সারিও নেই, লাক্সারি অফ চয়েস যেটা বলতে পারো, সেটা 10,000খানা চয়েস থাকলে, এবং এমন যে আমার প্রচুর কাজ আছে, আমি এখন ইকোনমিক্যালিও সেটেলড, আমি একটা জাস্ট কাজ চুজ করব সেটা তো নয় গল্পটা। আমরা কাজ খুঁজি, কাজের অপেক্ষা করি, কাজেই নিশ্চয়ই আমি যতটা সম্ভব কাজ করারই চেষ্টা করব। তুমি যেই চয়েসের কথা বললে, একটা ছোট্ট খেলা খেলি, একটাই প্রশ্ন, সেটা খেলাটাই হবে, যদি একই সময় দেব এবং জিৎ তোমায় কমার্শিয়াল সিনেমার অফার দেয়,
তুমি কারটা বেছে নেবে? একই সময় একই ডেট রয়েছে কি? যার গল্পটা বেশি পছন্দ হবে। গল্পের সঙ্গে কি তুমি তার সঙ্গে আর কি কি দেখবে? আর্টিস্ট, তারপর গান নাচ এগুলো কি দেখবে? শুধু গল্প, আমার মনে হয় স্ক্রিপ্টটা ইজ দ্য বেস অফ এভরিথিং। আমরা অভিনেতা হিসেবে নাসিরুদ্দিন শাহ খুব ভালো একটা কথা বলেন, আমরা ভেহিকেল, আমরা স্ক্রিপ্টটাকে দর্শকের কাছে পৌঁছে দিচ্ছি। তাহলে যে স্ক্রিপ্টটা বেশি পছন্দ হবে সেটা। আচ্ছা, আমরা এখানে আড্ডা শেষ করছি। দর্শকদের উদ্দেশ্যে কি বলবে বলো? দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমাদের একটি নতুন কাজ শুরু হতে চলেছে শেষ বেলা বলে, রোহন সেনের পরিচালনায়। খুব শিগগিরই কাজটা শুরু করব এবং আশা করছি আপনাদেরকেও খুব শিগগিরই কাজটা দেখানো যাবে। দেখবেন, যদি ভালো লাগে জানাবেন, যদি খারাপ লাগে আরও বেশি করে জানাবেন। ফিডব্যাকটা আমাদের প্রয়োজন। আই এম লুকিং ফরওয়ার্ড। টলিফোকাসের দর্শকদের উদ্দেশ্যে একটু রথযাত্রার শুভেচ্ছা জানি। টলিফোকাসের সমস্ত দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি রথযাত্রার অনেক অনেক শুভকামনা। আপনারা ভালো থাকবেন, খুশি থাকবেন, ধারে পাশে যারা মানুষ আছে তাদেরকেও সুখী রাখার চেষ্টা করবেন, একটু সহনশীল হবেন, এইটুকুই। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।